Recording in progress. হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমাদের ট্রাস্ট আমরা দেখছিলাম টোটাল স্ট্যাটিস্টিক্যালি ডিটারমিনেট ট্রাস্ট কিভাবে সলভ করতে হয়। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। আমরা যেরকম শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, হ্যাঁ, তারপর হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে, বিএমডি আঁকি বা এএফডি আঁকি, এগুলা যেরকম আমার একটা স্ট্রাকচার সলভ করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কারণ এইগুলা ভ্যালুগুলা কাজে লাগিয়ে আমরা কিন্তু ডিজাইন করি। আমরা যদি আরসিসি 1 পড়ে থাকি তাহলে আমাদের জানার কথা যে বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স এগুলাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, আলটিমেটলি রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে পারি। ওকে, আচ্ছা, এখন যেরকম ভাবে ইম্পর্টেন্ট এসএফডি এবং বিএমডি, এখানে ঘটনাটা কি ঘটে? এখানে ঘটনাটা ঘটে যে কোনো একটা বিম অথবা যে কোনো একটা স্ট্রাকচার, ফ্রেম হইতে পারে, বিম হইতে পারে, তো এখানে একটা ফিক্সড লোডিং কন্ডিশন থাকে। যেমন আমি একটা সিম্পলি সাপোর্টেড বিম আঁকতেছি, তো এই সিম্পলি সাপোর্টেড বিমে আমাদের দেখা গেল যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে, বলছে এটার শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদেরকে ড্র করতে হবে। এটা আমরা খুব ইজিলি পারি, কারণ হচ্ছে যে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সাপোর্ট রিঅ্যাকশন বাইর করলে খুব সহজে সাপোর্ট রিঅ্যাকশন থেকে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে পারি, আবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও ড্র করতে পারি। তো এইখানে এই যে লোডিং কন্ডিশনটা, এটা হচ্ছে ফিক্সড, মানে কনস্ট্যান্ট, এটা কোনো ধরনের চেঞ্জ নাই। আমরা যদি লোডিং কন্ডিশনটা এখানে এইভাবে চিন্তা করি, এটা ফিক্সড লোকেশনে কি থাকবে, ফিক্স থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তো যার কারণে আমি যদি এখানে যদি শেয়ার ডায়াগ্রাম দেখতে চাই, যেমন এটা হচ্ছে এ পয়েন্ট ধরলাম, এটা আমি ধরলাম হচ্ছে বি পয়েন্ট, আর এই পয়েন্টটাকে আমরা ধরলাম সি পয়েন্ট। এখন যদি আমি আপনাকে বলি যে এ পয়েন্টের শেয়ারের মান কত, আপনি ডায়াগ্রাম থেকে বলতে পারবেন যে এ পয়েন্টের শেয়ারের মান কত। আমি যদি আপনাকে বলি বি পয়েন্টে শেয়ারের মান বলেন তো, তাহলে বি পয়েন্টে আপনি বলবেন শেয়ারের মান হচ্ছে 0, যেহেতু এটা মিড পয়েন্ট, মিড পয়েন্টে এখানে শেয়ার হচ্ছে 0। আপনাকে যদি সি পয়েন্টে শেয়ারের মান, তখন আপনি বলতে পারবেন। এই ডায়াগ্রাম থেকে আমরা কিন্তু বলতে পারি। এবং এই বি পয়েন্টে এই লোডিং কন্ডিশনের জন্য বি পয়েন্টের শেয়ারের মান কিন্তু একটাই, শেয়ারের মানে কোনো চেঞ্জ নাই, 0 মানে 0, এখানে কখনো 0, কখনো 1, কখনো 0.5 এরকম না। কিন্তু আমার লোডিং কন্ডিশনের কারণে শেয়ারের মান হচ্ছে এখানে কনস্ট্যান্ট। এখন ইনফ্লুয়েন্স লাইন ঘটনাটা কি, এটা যদি আমরা একটু দেখি। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যায় নাই। আচ্ছা, তো ইনফ্লুয়েন্স লাইন কি? ইনফ্লুয়েন্স লাইন ওই সেম শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এগুলা ড্র করা, ঠিক আছে? আর কিছুই না। আমরা যেরকম শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ওখানে ড্র করছিলাম, এখানেও শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং রিঅ্যাকশন ফোর্স, এই জিনিসগুলা আমাদেরকে কি করা, ডিটারমাইন করা। কিন্তু এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হইল গিয়া, আগে যে লোডিং কন্ডিশন ছিল এটা ছিল কনস্ট্যান্ট, এখন লোডিং কন্ডিশনটা মুভিং। মানে আমি সহজে এই জিনিসটা বুঝাই, মনে করেন এটা একটা ব্রিজ, ঠিক আছে, এটা একটা ব্রিজ। এই ব্রিজের এখানে একটা পিলার আছে, এটা একটা সাপোর্ট, মাঝখানে একটা পিলার আছে, বিজি পিলার আছে, ডিএইচ পিলার আছে, এফ পিলার আছে। এখন এই ব্রিজে একটা গাড়ি উঠলো, ঠিক আছে, আমি গাড়ি আঁকি এরকম করে। আচ্ছা, এই গাড়ির টোটাল লোডটা আবার তার সামনের চাকা এবং পিছনের চাকাতে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তার বডির যে টোটাল লোডটা, সেটা কিন্তু সামনের চাকা এবং পিছনের চাকাতে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো সামনের চাকাতে লোড কম নেয়, পিছনের চাকাটা তার 80%, টোটাল তার যে ওয়েট, এটার 80% লোডটা তার পিছনের চাকা নেয়। আমি যদি মনে করি এটা 3 টনে একটা ট্রাক, যেটা 3 টন ধারণ ক্ষমতা আছে,
তো এটার থেকে আমি লোড হিসাব যদি করি যে এটা হচ্ছে 3 টন, এটাকে কিপে নিয়ে গেলে 2 দিয়ে গুণ করলাম 6 কিপ। 6 কিপের মধ্যে দেখা গেল আমাদের 2 কিপ হচ্ছে সামনের চাকা নিল, আর 4 কিপ হচ্ছে আমাদের পিছনের চাকা নিল। আচ্ছা, এখন এই গাড়িটা যখন এই পজিশনে উঠবে তখন কিন্তু এই যে 2 কিপ এবং 4 কিপ এই লোড দুইটা তখন কিন্তু এই পজিশনে থাকে। এই জায়গায় লোডিং এর অবস্থানটা কোথায়? এই জায়গায়। তাহলে এই জায়গায় যখন লোডটা অ্যাপ্লাই হবে তখন ওই স্ট্রাকচার যদি আমি সলভ করি তাহলে এ পয়েন্টে একটা সাপোর্ট রিঅ্যাকশন পাবো না, বি পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন পাবো, ডি পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন পাবো, একইভাবে এফ পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন পাবো। আচ্ছা, এটা এখন মুভ করে দেখা গেল যে এটা তো মুভিং হওয়ার কারণে সে কিন্তু এখানে কনস্ট্যান্ট লোডটা কিন্তু সে দিবে না। এটা যেহেতু মুভি, সে কিন্তু কনস্ট্যান্ট লোডটা দিচ্ছে না। এটা যখন এই পজিশনে আসলো দেখা গেল যে একটা চাকা এই জায়গায়, একটা চাকা এই জায়গায়, এটা আর নাই। ঠিক আছে, তখন এটা হয়ে গেল হচ্ছে 4 কিপ, এটা হয়ে গেল 2 কিপ। তাহলে এই যে পজিশনের জন্য এখানে আবার এ পয়েন্টে একটা সাপোর্ট রিঅ্যাকশন পাবো না, আবার বি পয়েন্টে আবার সাপোর্ট রিঅ্যাকশন পাবো, আবার ডি পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন পাবো, আবার এফ পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন পাবো। তাহলে এইভাবে আমি সাপোর্ট রিঅ্যাকশন বাইর করার জন্য এই গাড়ির পজিশন আমার বিভিন্ন জায়গায় বসাইতে হবে যতক্ষণ পর্যন্ত গাড়িটা এখানে মুভ করতেছে। বসে প্রত্যেকবারই আমি কি করতে হবে? সাপোর্ট রিঅ্যাকশন বাইর করতে হবে, ওইটার জন্য শেয়ার ফোর্স বাইর করতে হবে, ওইটার জন্য বেন্ডিং মোমেন্ট বাইর করতে হবে। এটা তো আমার জন্য ডিফিকাল্ট। প্রত্যেকবারই আমি সাপোর্ট রিঅ্যাকশন এখানে বসাচ্ছি, মানে লোড বসাচ্ছি, লোডের পজিশন আমি চেঞ্জ করতেছি, একবার এই জায়গায়, একবার এই জায়গায়, একবার এখানে, এরকম ভাবে আমি লোডের পজিশন চেঞ্জ করতেছি। এবং এই পজিশন চেঞ্জের কারণে সাপোর্ট রিঅ্যাকশন গুলো কিন্তু এই পজিশন চেঞ্জের কারণে তার সাপোর্ট রিঅ্যাকশন গুলাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, স্যার আর একবার একটু জায়গাটা। হ্যাঁ, আমি বললাম যে এটা তো আমাদের আগের যে স্ট্রাকচার গুলো ছিল, মনে করেন একটা বিম ছিল, ওটাতে আমার কনস্ট্যান্ট লোড ছিল, মানে পয়েন্ট লোড যদি আমি বলতাম যে এখানে অবস্থান করতেছে, আরেকটা পয়েন্ট লোড এখানে অবস্থান করতেছে, মানে আমি ওই পজিশনে পয়েন্ট লোড এবং ওই পজিশনে পয়েন্ট লোড অবস্থান করলে ওই যে আমার দুই পাশে সাপোর্ট আছে, ওই সাপোর্টে কি ধরনের রিঅ্যাকশন আসে ওইটা আমরা বের করতাম। এটা খুব ইজি, ঠিক আছে না? ওই সাপোর্টে রিঅ্যাকশন গুলো কি করতাম? আমরা বের করতাম, রিঅ্যাকশন ফোর্স বের করতাম। এখন ঘটনাটা ডিফারেন্ট। ঘটনাটা যখন আপনি ব্রিজের ক্ষেত্রে চলে আসি, ঠিক আছে, তখন আমার লোড কিন্তু কনস্ট্যান্ট না। লোড কিন্তু এইভাবে বিল্ডিং এর ক্ষেত্রে এখানে লোড কিন্তু কনস্ট্যান্ট। বিল্ডিং এর ক্ষেত্রে আমরা সাধারণত লোড গুলা কি দেখি? এইরকম কনস্ট্যান্ট। ইউডিএল যদি থাকে তাহলে দেখা গেল যে ওই ইউডিএল কাজ করতেছে, পয়েন্ট লোড যদি থাকে ওই পয়েন্ট লোডই কাজ করতেছে, তাহলে কনস্ট্যান্ট থাকে। কিন্তু এখন যদি আমি ব্রিজের ক্ষেত্রে চলে আসি তাহলে কিন্তু লোডিং কন্ডিশনটা কনস্ট্যান্ট না। ঠিক আছে, লোডিং কন্ডিশনটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। কারণ আমার গাড়িটা যখন এই ব্রিজে উঠলো, প্রথমে সে এ বি স্প্যানে উঠবে। প্রথমে গাড়িটা যখন উঠবে আমি চিন্তা করলাম এ বি স্প্যানে, এখন গাড়িটার অবস্থান কোথায়? এ বি স্প্যানে। তাহলে লোড দুটো এ বি স্প্যানে কাজ করবে। তারপরে এ বি স্প্যানের আবার কিন্তু সে মুভ করতেছে। এ বি স্প্যানে উঠলেই যে এই দুইটা পজিশন দিয়ে আমি যে সাপোর্ট রিঅ্যাকশন বাইর করে ফেলবো তা কিন্তু না। এখন কিন্তু আবার এ বি স্প্যানের মধ্যেই কিন্তু আবার এই দুইটা ফোর্স কিন্তু মুভ করতেছে। তো এই মুভের কারণে এখানে কিন্তু সাপোর্ট রিঅ্যাকশনে চেঞ্জ হচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে আমি তো বললাম যে এইখানে দুটা ফোর্স বসে আমি এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট রাখতে পারি। আবার লোড যখন এই জায়গায় আছে তখন ফোর্স বসে আর আবার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট রাখতে পারি। তারপরে আবার যদি এখানে লোডটা আসে তাহলে এখানে লোড বসে আবার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট রাখতে পারি। এইভাবে করে আমি স্ট্রাকচারের বিভিন্ন পজিশনে লোড বসায়া আমার কিন্তু শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে এবং সাপোর্ট রিঅ্যাকশন গুলোও কি করতে হবে? বের করতে হবে। কিন্তু এটা ইম্পসিবল। ইম্পসিবল কেন? কারণ মানে মানে চাকার পজিশনটা, হ্যাঁ, 1 ইঞ্চি ইঞ্চি করে চেঞ্জ হবে। 1 ইঞ্চি ইঞ্চি চেঞ্জের কারণে এক একটা ডায়াগ্রাম আছে, ঠিক আছে? তো এই কারণে আমাদের যেটা করতে হবে যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম এটা ড্র করতে হবে। আচ্ছা, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কি? আমি চিন্তা করব যে এক কিপ একটা লোড, কারণ গাড়ির ওয়েট তো ডিফারেন্ট, গাড়ির ডিফারেন্ট ওয়েট।
গাড়ি নিয়ে আমার চিন্তা করলে হবে না, আমি চিন্তা করবো যে এক কিপের একটা ইউনিট লোড, ঠিক আছে, অথবা 1 কিলোনিউটন অথবা যে কোনো ইউনিট থাকতে পারে, এটার একটা ইউনিট লোড এই টোটাল স্ট্রাকচারে যদি মুভ করে, তাহলে মনে করেন যে আমি সাপোর্ট রিঅ্যাকশন এট বি পয়েন্ট বাইর করতে চাই, সাপোর্ট রিঅ্যাকশন এট বি পয়েন্ট আমি বের করতে চাই। এখন অ্যাক্টিভ লোডটা যখন এ পয়েন্টে থাকবে তখন সাপোর্ট রিঅ্যাকশন একরকম থাকবে। মনে করলাম পাইলাম আমি এখানে এ পয়েন্টে থাকলে সাপোর্ট রিঅ্যাকশন পাইলাম 2 কিপ। যখন এটা এ এবং বি এর মাঝামাঝি থাকবে তখন সাপোর্ট রিঅ্যাকশনটা আমি পাইলাম 3 কিপ। যখন সে বি পয়েন্টে থাকবে তখন আমি সাপোর্ট রিঅ্যাকশন মনে করলাম পাইলাম 4 কিপ। একইভাবে সে সি পয়েন্টে, ডি পয়েন্টে, ই পয়েন্টে, এফ পয়েন্টে এইভাবে মুভমেন্টের কারণে এই যে সাপোর্ট রিঅ্যাকশন আমরা বি পয়েন্টে বাইর করতে যাচ্ছি, এইখানে অনেকগুলো সাপোর্ট রিঅ্যাকশন পাওয়া যাবে। তো ওইটার মধ্যে আমি নেব হচ্ছে ম্যাক্সিমামটা। যেমন এখানে আমি যেটা বলতেছি যে একটা পজিশনের জন্য আমি 2 কিপ পাইলাম, আরেকটার জন্য 3 কিপ পাইলাম, আরেকটার জন্য 4 কিপ পাইলাম, তাহলে ম্যাক্সিমাম কত? 4 কিপ। তাহলে বি পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশন হচ্ছে 4 কিপ। তো 4 কিপের জন্য এই বি পয়েন্টটাকে আমাকে ডিজাইন করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? স্যার একটু বুঝতে অসুবিধা হচ্ছে আসলে কি, মানে আমার যখন মুভিং লোডটা হবে, মানে আমি যদি একটা ইউনিট লোড নিয়ে পুরোটাতে ক্যালকুলেশন করি, তখন কি মানে ম্যাক্সিমাম যে সাপোর্ট লোডটা আসবে ওইটা নিয়ে ক্যালকুলেশন করব? হ্যাঁ, মানে আমার কথা শুনেন। এখন মনে করেন যে আপনার এখানে একটা কনস্ট্যান্ট লোড আছে 1 কিপ। এখন লোডটার অবস্থান কোথায়? অবস্থান এই জায়গায়। তাহলে লোডটার অবস্থান যখন এই জায়গা হবে আমি ক্যালকুলেশন করলে করলে পারবো না। স্যার মাঝখানে আপনার কথা সমস্যা হয়ে গেছে। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আমি বললাম যে এ পয়েন্টের এবং বি পয়েন্টের মাঝখানে এখানে যদি একটা পয়েন্ট লোড থাকে, তাহলে এই স্ট্রাকচারটাকে সলভ করলে বি পয়েন্টে কত সাপোর্ট রিঅ্যাকশন হবে এটা কি বের করা যাবে কি যাবে না? যাবে স্যার। আচ্ছা, তাহলে যদি বের করা যায়, আমি সাপোজ চিন্তা করলাম এটা হচ্ছে 2 কিপ বাড়িছে, সাপোর্ট রিঅ্যাকশনটা বাড়িছে 2 কিপ। আচ্ছা, এখন গাড়ির চাকাটা যখন এখান থেকে মুভ করে করে মনে করেন এই পয়েন্টে আসে, তখন আপনি চিন্তা করবেন এটা নাই, কারণ গাড়িতে তো আর এখানে নাই, এটা মুভ করে চলে আসছে এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টে যখন আসবে তখন লোডটা কি আগের জায়গায় থাকলো নাকি চেঞ্জ হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তাহলে চেঞ্জ হয়ে গেলে আবার বি পয়েন্টেই আমার সাপোর্ট রিঅ্যাকশন কি 2 কিপ থাকবে? না স্যার। সাপোর্ট রিঅ্যাকশন 2 কিপ থাকবে না, কারণ ওইটার পজিশন যখন এইখানে ছিল তখন আমার সাপোর্ট রিঅ্যাকশন 2 কিপ আমি পাইছিলাম সলভ করে। কিন্তু যখন এটার পজিশন চেঞ্জ করে যে কোনো অন্য কোনো পজিশনে গেল, তখন কিন্তু আমি বলতে পারবো না যে এই 2 কিপ সাপোর্ট রিঅ্যাকশন এটা এখানে আমি বলতে পারবো না। আমার ওই পজিশনের জন্য আবার ওই স্ট্রেংথটাকে অ্যানালাইসিস করতে হবে এবং ওই সাপোর্ট রিঅ্যাকশন বাইর করতে হবে। মনে করলাম বাইর করলাম আমি 4 কিপ। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এই পয়েন্টটাও বাদ দিলাম। এখন মনে করলাম যে সে এই পয়েন্টে অবস্থান করতেছে, তো এইটার জন্য তার কি সাপোর্ট রিঅ্যাকশন 2 কিপ হবে নাকি 4 কিপ হবে? স্যার তখন তো মনে হয় যদি একটা কি সাপোর্ট স্যার, তাহলে আবার চেঞ্জ হবে। আবার চেঞ্জ হবে, আবার 2 কিপও হবে না, 4 কিপও হবে না। যেহেতু তার পজিশন চেঞ্জ করছে তখন সাপোর্ট রিঅ্যাকশন আবার চেঞ্জ হবে। আমি মনে করলাম 3 কিপ। তাহলে লোডের বিভিন্ন বিভিন্ন পজিশনের কারণে সাপোর্ট রিঅ্যাকশন মানে কি? এখানে ফোর্স আসতেছে, এই যে এই বিমটা দাঁড়ায় আছে কি কলাম পিলার উপরে না? জি স্যার। আচ্ছা, সাপোর্ট রিঅ্যাকশন মানে কি? মানে হচ্ছে এইখানে কতটুকু কম্প্রেশন কাজ করতেছে, ওই কম্প্রেশনের জন্য অথবা টেনশন কাজ করতেছে, ওই কম্প্রেশন অথবা টেনশনের জন্য এই কলামটাকে ডিজাইন করতে হবে, তাই না? সাপোর্ট রিঅ্যাকশন কি তাই না? মনে করো যে আমার একটা বিল্ডিং আছে, বিল্ডিং এ এটা ফ্রেম, এখানে স্ল্যাব, স্ল্যাবের পরে বিম, বিমের পরে কলাম। তাহলে সাপোর্ট রিঅ্যাকশন মানে কি? এই বিম থেকে যে লোডটা আমার কলামে দিবে
কলাম ওই লোড বহন করার মতো ক্ষমতা তার থাকতে হবে। দিস ইজ কল্ড সাপোর্ট রিঅ্যাকশন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই সাপোর্ট রিঅ্যাকশন তো আমাদের সবসময় কনস্ট্যান্ট হয়, কারণ এখানে লোড কনস্ট্যান্ট, তাহলে সাপোর্ট রিঅ্যাকশন কনস্ট্যান্ট। এখন আমি যখন যদি বিজি এই কলামটা ডিজাইন করতে চাই, এই যে বিজি এই কলামটা যদি আমি ডিজাইন করতে চাই, তাহলে আমি কি 2 ক্লিপ ধরবো, নাকি 4 ক্লিপ ধরে ডিজাইন করব, নাকি 3 ক্লিপ ধরে ডিজাইন করব, কোনটা? স্যার ম্যাক্সিমামটা ধরে করব। ম্যাক্সিমাম ধরে ডিজাইন করব। তো এইটাই হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন। ইনফ্লুয়েন্স লাইনের কাজটা কি, যে অ্যাক্টিভ লোড আমার বিভিন্ন পজিশনে মুভ করার ফলে এই বি পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন ম্যাক্সিমাম কত আসবে এটা সে বাইর করে দিবে। আমি কি বুঝাইতে পারছি? আমি আবারও জি বলি স্যার। যে অ্যাক্টিভ লোড যদি আমার এন্টায়ার বিমে মুভ করে বা এন্টায়ার স্ট্রাকচারে মুভ করে, তার জন্য বি পয়েন্টে ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন কত আসবে সেটা বাইর করে দেওয়ার সহজ পদ্ধতি হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, যেমন এটা একটা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এটা কেমনে আঁকা হয়েছে পরবর্তীতে আমরা দেখব। এটা কিভাবে আঁকা হয়েছে আমি পরবর্তীতে দেখব। এই জায়গা বলছে যে ডিটারমাইন ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন এট বি, এই বি পয়েন্টে ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন বাইর করতে বলছে। এইখানে ওই বি পয়েন্টে ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন কত এটার জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আইএল ফর বি, এটাকে আমরা বলতে পারি ইনফ্লুয়েন্স লাইন ফর আর বি, মানে সাপোর্ট রিঅ্যাকশন যেহেতু রিঅ্যাকশন হচ্ছে বি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এই ডায়াগ্রাম দেখে আমরা কি বুঝি? প্রথম কথা হলো গিয়া এই ডায়াগ্রাম দেখে আমি কি বুঝি, এই ডায়াগ্রামটা কিন্তু টোটালটাই কিন্তু বি পয়েন্টের মান। এটা যে সি পয়েন্টে দেখাচ্ছে, এটা যে সি পয়েন্টের মান অথবা এটা ই পয়েন্টের মান এরকম কিন্তু না। এইটা আমি আঁকছি হচ্ছে বি পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশনের কি ধরনের চেঞ্জ আসতেছে সেটা। তো এটা কিন্তু টোটাল যে মানগুলা দেখাচ্ছে এটা কিন্তু আসলে বি পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশন। ওকে, আমি আরেকটু সুন্দর করে বুঝাই, যে মনে করেন আমার এই পয়েন্টে একটা অ্যাক্টিভ লোড আছে। যখন এ পয়েন্টে অ্যাক্টিভ লোড অ্যাপ্লাই হইলো, তখন বি পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশন হচ্ছে 0। কারণ এ পয়েন্টের ডায়াগ্রাম দেখে আমি কি বুঝতেছি, এখানে 0 না, এটার মান কত? ডায়াগ্রামে এখানে মান কত? এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয় তাহলে এটার মান কত? 0। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, মানে হচ্ছে এ পয়েন্টে যখন অ্যাক্টিভ লোড কাজ করলো, তখন এই ডায়াগ্রাম থেকে আমি বুঝতে পারতেছি এ পয়েন্টে যদি অ্যাক্টিভ লোড কাজ করে, এই যে দেখাচ্ছি এই ডায়াগ্রাম থেকে আমি বুঝতে পারতেছি যে তখন বি পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশনের মান হচ্ছে 0। এগুলা যা দেখতেছি সব কিন্তু বি পয়েন্টের মান, কারণ আমি বলে দিচ্ছি সাপোর্ট রিঅ্যাকশন এট বি। এই অ্যাক্টিভটা যখন টোটালটাতে মুভ করতেছে এর জন্য বি তে কি চেঞ্জ আসতেছে শুধুমাত্র আমি সেটাই ডায়াগ্রাম আকারে দেখাচ্ছি। আবার ডি তে কি চেঞ্জ আসবে এটার জন্য অন্য ডায়াগ্রাম আঁকতে হবে। এফ এর সাপোর্ট রিঅ্যাকশন কি এটার জন্য অন্য ডায়াগ্রাম আঁকতে হবে। আমি কি বুঝাইতে পারলাম না? বুঝাইতে পারলাম না? আচ্ছা, এটা খুব সিম্পল ভাবে চিন্তা করেন, বুঝতেছেন না কেন? বুঝতেছেন? এখন আমার যদি অ্যাক্টিভ লোডটা বি পয়েন্টে আসে, ঠিক আছে, তখন বি পয়েন্টে অ্যাক্টিভ লোডের অবস্থানের কারণে বি পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশন কত? 1। এখন এই লোডটা যদি সি পয়েন্টে আসে,
অ্যাক্টিভ লোডটা সি পয়েন্টে যদি আসে, সি পয়েন্টের অ্যাক্টিভ লোডটা যদি সি পয়েন্টে আসে, তাহলে সি পয়েন্টের জন্য বি এর সাপোর্ট রিঅ্যাকশনের মান হচ্ছে 2। এরপরে যদি লোডটা ডি পয়েন্টে আসে, ডি পয়েন্টে আসলে সাপোর্ট রিঅ্যাকশনের মান হচ্ছে 0। ডি পয়েন্টে কাজ করে, যদি লোডটা ডি পয়েন্টে কাজ করে তাহলে বি পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশন, আমি কিন্তু যা দেখতেছি বি পয়েন্টের জন্য দেখতেছি, বি পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশনের মান হচ্ছে 0। এখন লোডটা যদি অ্যাক্টিভ লোডটার অবস্থান যদি ই পয়েন্টে হয়, তাহলে ই পয়েন্টের যদি অবস্থান হয় তাহলে বি পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশনের মান হচ্ছে 4। এখন লোডটার অবস্থান যদি এফ পয়েন্টে হয় তাহলে এফ পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশন বি পয়েন্টের জন্য সাপোর্ট রিঅ্যাকশনের মান হচ্ছে 0। তাহলে লোডের অবস্থান কোন জায়গার জন্য বি পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশন ম্যাক্সিমাম আসলো? সি পয়েন্টের জন্য স্যার। সি পয়েন্ট। আর যদি এখন তো স্যার এই পয়েন্টে তো স্যার নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার বেশি আসছে, 4 আসছে। সাপোর্ট রিঅ্যাকশন নেগেটিভ হোক পজিটিভ হোক, আমার কোনটার জন্য ভ্যালুটা দেখতে হবে। আমার কি সাপোর্ট রিঅ্যাকশন কি 2 কিপ নাকি এটা 4 কিপ, এইটা আমাকে দেখতে হবে। বুঝা গেছে? তাহলে যখন আমার ওই অ্যাক্টিভ লোডটা ই পয়েন্টে ছিল, ই পয়েন্টে আমি এখন কেটে ফেলি সবকিছু, আমার অ্যাক্টিভ লোডটা যখন ই পয়েন্টে ছিল তখনই আমি এই ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন এটার জন্য পাইছি বি পয়েন্টের, এবং সেটার মান হচ্ছে 4। তাহলে আপনি লিখবেন বি পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশন হচ্ছে 4 কিপ। আমি কি বুঝাইতে পারছি এখন? জি স্যার। আচ্ছা, ইনফ্লুয়েন্স লাইন এটা হচ্ছে মাস্ট কন্টেন্ট। এটা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য বলেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বলেন, মাস্টার্স যদি করতে যান বলেন, সবকিছুতে আপনার একটা কমন কোয়েশ্চেন হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন আসবেই। এখন ইনফ্লুয়েন্স লাইন অনেকেই বুঝতে পারে না, যার কারণে তার কাছে জটিল মনে হয়। আপনি বেসিকটা যদি ধরতে পারেন আপনার কাছে ইজি মনে হবে। তো আমি এই জিনিসটা ধরানোর চেষ্টা করতেছি, আপনারা একটু সহায়তা করবেন। তো ই পয়েন্টে যখন ছিল তখন তার মানটা ছিল হচ্ছে 4, কিন্তু এটা যেহেতু আমি এটাকে যদি 0 বা নিউট্রাল লাইন ধরি, এটা যেহেতু নিচে, তাহলে এটা নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ মানে বলতে কি বোঝায়? এখানে আমরা সাধারণত কলাম গুলাতে কি আসে? কম্প্রেসিভ ফোর্স, কারণ উপর থেকে লোড আসে, তাই না? যেহেতু লোডটা উপর থেকে আসতেছে তাহলে এটা কিন্তু কম্প্রেশন হিসেবে আসতেছে। আচ্ছা, তো এই টোটাল মেম্বারটাতে কম্প্রেশন হিসেবে যখন কাজ করবে, দিস ইজ কল পজিটিভ। আর যখন নেগেটিভ ভ্যালু মানে হচ্ছে তাতে কিন্তু কম্প্রেশন আসতেছে না, তাতে আসতেছে টেনশন। আমি কি বুঝাইতে পারছি? নেগেটিভ ভ্যালু যখন আসবে তাতে আসতেছে কি? টেনশন। আর পজিটিভ ভ্যালু ম্যাক্সিমাম কত? 2। তাহলে 2 কিপ আসতেছে ওই কলামে কম্প্রেশন, আর 4 কিপ আসতেছে ওই কলামে টেনশন। তাহলে দুইটার জন্য ডিজাইন করতে হবে যে 2 কিপ যদি কম্প্রেশন আসে এটার রিইনফোর্সমেন্ট কিরকম হবে, 4 কিপ যদি টেনশন আসে তাহলে ওইটার রিইনফোর্সমেন্ট কিরকম হবে। ওইটার জন্য ওই কলামটা পরে ডিজাইন করতে হবে। না বুঝাইতে পারি নাই? এটা কি স্যার ইনফ্লুয়েন্স লাইনের জন্য শুধু? ইনফ্লুয়েন্স লাইন মানে স্যার আমরা যে এমনিতে তো স্যার আমরা যে কম্প্রেশন বা টেনশনে আঁকি বা ট্রাস্টের ক্ষেত্রে মেম্বারের ক্ষেত্রে আঁকি কি স্যার, যে কম্প্রেশন হলে নেগেটিভ বা টেনশন হলে পজিটিভ, এখানে তো স্যার উল্টা হচ্ছে, নেগেটিভ টেনশন হলে নেগেটিভ লিখছে আর হচ্ছে কম্প্রেশন হলে পজিটিভ। পজিটিভ না, পজিটিভ এবং নেগেটিভ ইটস ডিপেন্ড অন ইউ। আমার ক্ষেত্রে পজিটিভ সেটাই যে যখন আমার লোডটা কাজ করতেছে এইভাবে, ওকে, ডাউনওয়ার্ড, তাকে আটকাইতে হবে কি? আপওয়ার্ড।
ঠিক আছে না? জি স্যার। তাকে আটকানোর জন্য এই কলামটা দিতে হবে হচ্ছে আপওয়ার্ড। তাহলে আপওয়ার্ড ফোর্স দেওয়া মানে কি? লোড কাজ করতেছে নিচের দিকে এবং কলাম আটকাইতে হলে তারা আপওয়ার্ড ফোর্স দিতে হবে। ঠিক আছে, দিস ইজ পজিটিভ। জি স্যার, বুঝছি স্যার। ওকে, এখন লোড জি, কাজ স্যার। করতেছে নিচের দিকে, কলামে খাচ্ছে আসার কথা ছিল কম্প্রেশন, কিন্তু কোনো কারণে এই কলামে আসতেছে টেনশন, যেটা আসার কথা ছিল না। এই কারণে দিস ইজ নেগেটিভ। বুঝছি স্যার। ওকে, এখন কথা হচ্ছে যে এটা তো আমি অ্যাক্টিভের একটা লোডকে মুভ করাইছি, তাই না? এখন আমার গাড়ি তো অ্যাক্টিভ না, গাড়ি তো অ্যাক্টিভের হিসাবে চলে না, তাই না? গাড়ির বিভিন্ন ওয়েট আছে, বিভিন্ন গাড়ির বিভিন্ন ওয়েট। একটা সিএনজির ওয়েট এক রকমের, একটা কারের ওয়েট এক রকমের, একটা ইয়ের ওয়েট আরেক রকমের। তো সেই ক্ষেত্রে আমার ডিজাইন ভেহিকেল মনে করেন আমি ম্যাক্সিমাম এখানে কি উঠতে পারে, আমি মনে করলাম যে একটা কার উঠতে পারে, একটা ট্রাক উঠতে পারে। তাহলে আমার যে ডিজাইন ভেহিকেল, ওই ডিজাইন ভেহিকেলের লোডটা কত? লোডটা আমি চিন্তা করতেছি যে মনে করতেছি যে এইটা ডিজাইন ভেহিকেলের লোড হচ্ছে 5 কিলোমিটার। ওকে, আচ্ছা, এখন এটা তো এক কিলোমিটার মুভমেন্টের জন্য, মানে 1 ইউনিট। এটা কিলোমিটার হইতে পারে, কি হইতে পারে, যেটা হোয়াট এভার। তো 1 ইউনিট লোডের মুভমেন্টের কারণে এটা ডায়াগ্রামটা পাইলাম। এখন ওই ইউনিটের জায়গায় যদি আমি গাড়ির কথা চিন্তা করি, তাহলে আমি যদি 5 বসাই দেই তাহলে তো হয়ে যায় না? যেমন এখানে ম্যাক্সিমাম পজিটিভ একের জন্য কত পাইছি? 2, তাই না? ম্যাক্সিমাম জি পজিটিভ স্যার, যখন তাহলে 5 এর জন্য 10 পাবো। 5 এর জন্য 10 পাবো। জাস্ট গুণ দিয়ে দিলেই আমি কিন্তু অরিজিনাল রিঅ্যাকশন পাই যাবো। এটা কিন্তু অরিজিনাল না, এটা কিন্তু অরিজিনাল না। অরিজিনালটা বাইর করতে হলে আমার কি করতে হবে? আমার ওই যে অরিজিনাল লোডটা, এই অরিজিনাল লোডটা দিয়ে ওই ভ্যালু যেটা পাবো ওই পয়েন্টে, ওটাকে জাস্ট গুণ দিলে পাই যাবে। একইভাবে নেগেটিভ, ম্যাক্সিমাম নেগেটিভ রিঅ্যাকশন ফোর্স হচ্ছে এখানে 4। তাহলে আমার গাড়ির ওয়েট হচ্ছে 5 কিলোনিউটন, তাহলে 4 × 5 মানে 20। তাহলে ওই কলামটাকে ডিজাইন করতে হবে পজিটিভের কথা চিন্তা করলে 10 কিলোনিউটন কম্প্রেশন আর 20 কিলোনিউটন টেনশন। এটার জন্য আমাকে কি করতে হবে? এটাকে ডিজাইন করতে হবে। আমি কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি? বুঝছি স্যার। ইনফ্লুয়েন্স লাইন সম্পর্কে একটা ধারণা আসছে, যে ইনফ্লুয়েন্স লাইন কি। আচ্ছা, দেন আমি ইনফ্লুয়েন্স লাইন কিভাবে ড্র করব সেটা আমরা চলে আসি। ঠিক আছে, আচ্ছা, ইনফ্লুয়েন্স লাইন ড্র করার জন্য মানে সাপোর্ট রিঅ্যাকশন, ইনফ্লুয়েন্স লাইন, এখন ইনফ্লুয়েন্স লাইন কিন্তু রিঅ্যাকশনেরও হয়। রিঅ্যাকশন বাইর করতে ইনফ্লুয়েন্স লাইন ড্র করা লাগবে মুভিং লোডের জন্য। আবার যদি শেয়ারও বাইর করতে হয়, এটার জন্য আবার অন্য পন্থায় ইনফ্লুয়েন্স লাইন ড্র করা লাগবে। মোমেন্টও যদি বাইর করতে হয়, এটার জন্য অন্য পন্থায় ইনফ্লুয়েন্স লাইন ড্র করা লাগবে। কিন্তু সবকিছুর ক্ষেত্রেই ইনফ্লুয়েন্স লাইন হবে যে কোনো মুভিং লোডের কারণে। তাহলে আমাদের এখনের কনসার্ন হচ্ছে শুধুমাত্র রিঅ্যাকশন কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখবো। মানে রিঅ্যাকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন কিভাবে ড্র করতে হয় সেটা দেখবো। শেয়ার মুভমেন্ট এটা আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, এখন এটা খুবই ইজিলি ড্র করা যায়, এটা শর্টকাট পদ্ধতিতে আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে বড়তে গেলে সমস্যা। তো রিঅ্যাকশন ইনফ্লুয়েন্স লাইন ফর ক্যান্টিলিভার ও সিম্পলি সাপোর্টেড বিম। ক্যান্টিলিভার এবং সিম্পলি সাপোর্টেড বিম যদি থাকে, ক্যান্টিলিভার থাকে অথবা সিম্পলি সাপোর্টেড বিম থাকে, এটার ইনফ্লুয়েন্স লাইন ড্র করা ইজি। কেমনে ইজি পরে দেখাবো। আর যদি এটার ভিতরে ইন্টারনাল হিঞ্জ দিয়ে দেয়, এরকম যে কোনো একটা বিম আছে, এটার ভিতরে ইন্টারনাল এরকম হিঞ্জ আছে, এই ইন্টারনাল হিঞ্জ যদি থাকে তাহলে ওইগুলোর ইনফ্লুয়েন্স লাইন ড্র করাটা একটু ডিফিকাল্ট, একটু মাথা কাটাইতে হবে। আচ্ছা, এখন আমি আসি যে মনে করতেছি একটা ক্যান্টিলিভার এখানে বিম দেওয়া আছে, বলতেছে যে এটা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করতে হবে। হ্যাঁ, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কার জন্য এটা বলে দিতে হবে। যেমন রিঅ্যাকশন এট এ, রিঅ্যাকশন এট এ মানে আমি যে ডায়াগ্রামটা ড্র করবো এটা কার? এটা রিঅ্যাকশন এট এ, মানে এ পয়েন্টে রিঅ্যাকশনের যে চেঞ্জ হবে বিভিন্ন পজিশনের লোডের কারণে, ওইটার ডায়াগ্রাম ড্র করতে বলছে, এটা বলে দিতে হবে। রিঅ্যাকশন এট বি এর জন্য কিন্তু আলাদা ডায়াগ্রাম হবে, রিঅ্যাকশন এট বি
আমার আলাদা ডায়াগ্রাম হবে। রিয়াকশন এট বি এর জন্য আমার আলাদা ডায়াগ্রাম হবে। আচ্ছা যাই হোক, রিয়াকশন এট এ এটা যদি আমি ড্র করতে চাই তাহলে কি করতে হবে? এই জায়গার যে সাপোর্ট আছে, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। এই জায়গার যে সাপোর্ট আছে এটাকে রিমুভ করতে হবে। রিমুভ করে এখানে ওয়ান কিপের একটা রিয়াকশন ফোর্স দিয়ে এটাকে উপরের দিকে একটা ঠেলা দিতে হবে। উপরের দিকে কি করতে হবে? এটাকে ঠেলা দিতে হবে। ওকে, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? এখানে আর কোনো সাপোর্ট আছে? নাই, একটাই সাপোর্ট ছিল, ফিক্স সাপোর্ট, কারণ ওইটাকে ধরে রাখতেছিল হচ্ছে ক্যান্টিলিভার পোর্শন, ওটা ধরে রাখতেছিল কে? ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট আমি রিমুভ করছি, করে এইখানে অ্যাক্টিভ লোড দিয়ে আমি উপরের দিকে ধাক্কা দিচ্ছি। তাহলে এই বি পয়েন্টটাও কি একই সাথে উপরের দিকে উঠে যাবে না? আমি যদি এইখানে একটা ফোর্স দিই তাহলে ওই পাশে বি পয়েন্ট তো তার জায়গায় থাকার মতো অবস্থায় নাই, আছে? নাই। ওইটা আর এটা একই মেম্বার, এই কারণে আমি যখন অ্যাক্টিভ দিয়ে ধাক্কা দিব তখন কিন্তু এটাও যেরকম এ পয়েন্টটা উপরে উঠে যাবে, বি পয়েন্টটাও কি হয়ে যাবে? উপরে উঠে যাবে। ওকে, তো এই কারণে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা হবে একটা অনেকটা এরকম। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এ পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হবে এরকম, এবং এটার মান যেহেতু এখানে এক দিয়ে ধাক্কা দিচ্ছি, যে পয়েন্টে ধাক্কা দিব ওই পয়েন্টের মান হবে 1। অপর পয়েন্টগুলা এই 1 এর পার্সপেক্টিভে বাইর করতে হবে। এখন আমরা যদি দেখি এই পয়েন্টের মান হচ্ছে, এ পয়েন্টের মান হচ্ছে 1। এখন যেহেতু এইটা যা ওইটাও তা, তাহলে এইটার মানও হবে কত? 1। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আপনি বলেন তো বি পয়েন্টে যদি আমি সাপোর্ট রিঅ্যাকশন বাইর করতে চাই, একটা তো ইনফ্লুয়েন্স লাইন ফর আর এ বাইর করছিলাম, ইনফ্লুয়েন্স লাইন ফর আর বি বাইর করতে চাই, তাহলে ঘটনাটা কি হবে? স্যার একটা ট্রায়াঙ্গেল হবে, যেহেতু এদিকে একটা সাপোর্ট আছে। কোনটা? স্যার যদি আমি আরবিটা বের করতে চাই, তাহলে যদি আমি এক কিপের একটা লোড দিই, তাহলে তো যেহেতু এ পয়েন্টটা ফিক্সড, সেখানে একটা ট্রায়াঙ্গেল হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা আমার এরকম ট্রায়াঙ্গুলার শেপ আসার কথা, তাই না? এটা এরকম, তাই না? জি স্যার। আচ্ছা, জি এখন স্যার। কথা হচ্ছে যে এটা কি হইলো? এই যে অ্যাক্টিভের ফোর্স দিলেন, এই মেম্বারটা এ বি মেম্বারটা কি হইলো? রোটেশন হইছে না? এ বি মেম্বারটা কি হইলো? রোটেট করলো না? জি স্যার। এটা তো অ্যাকচুয়ালি কি হইলো? এ বি মেম্বারটা এরকম ছিল, আমি যখন ফোর্সটা অ্যাপ্লাই করলাম তাহলে এ বি মেম্বারটা রোটেট করে এখানে উঠে গেছে। আমার ফিক্স সাপোর্ট কি রোটেশনকে রেজিস্ট করার ক্ষমতা রাখে না? জি স্যার। আমার ফিক্স সাপোর্ট কিন্তু রোটেশনকে রেজিস্ট করার ক্ষমতা রাখে, এই কারণে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হবে একটা স্ট্রেট লাইন, 0। না বুঝেন নাই? আবার একটু যদি আমি বলতেন, স্যার। যখন বি পয়েন্টটাকে ধাক্কা দিয়ে আমি তুলে দিতে চাইতেছি, তাই না? তো এটা তো এরকম না যে এই পুরাটা লেগে থাকবে আর বাদ বাকিটা উঠে যাবে, এরকম না। এটা ঘটনা কি ঘটতেছে এটা বুঝতে হবে, যে আমি যে তুলে দিতে চাচ্ছি এর মানে কি? এই হেড মেম্বারে রোটেশন হচ্ছে, ঘূর্ণন হচ্ছে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ একটা ঘূর্ণন হচ্ছে। এখন এই ঘূর্ণনকে রেজিস্ট করার মতো তার ক্যাপাসিটি আছে না? যখন আমি তাকে ঘুরাইতে জি চাইবো স্যার। সে কি আমাকে ঘুরাইতে দিবে? সে কি আমাকে ঘুরাইতে দিবে? না, সে স্যার। কিন্তু আমাকে ঘুরাইতে দিবে না। তাহলে ফিক্স, এর মানে হচ্ছে এইটাকে অ্যাক্টিভ লোড যদি আমি এখানে অ্যাপ্লাই করি ওইটা কিছুই হবে না, ওইটা তার জায়গায় জায়গায় থেকে যাবে। বুঝা গেছে? তাহলে এই ডায়াগ্রামটা হবে কিরকম? একটা স্ট্রেট লাইন এবং এই ইনফ্লুয়েন্স লাইন ফর আর বি ইকুয়াল টু 0, মানে এই বি পয়েন্টে কোনো সাপোর্ট রিঅ্যাকশন নাই। এখন লোড যদি এখানেও থাকে, ওইখানেও থাকে, এখানেও থাকে, ওইখানেও থাকে, বি পয়েন্টে কোনো সাপোর্ট রিঅ্যাকশন আছে?
না স্যার। নাই, কারণ এই যে বি পয়েন্টে তো সাপোর্টই নাই। সাপোর্ট না থাকলে সাপোর্ট ট্রাকশন আসবে কিভাবে? না বুঝেন নাই? বুঝছি। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম দিয়ে আমি কি বুঝলাম, যে আসলে এই লোডটা এই মেম্বারের যে কোনো জায়গায় মুভ করুক না কেন, বি এর জন্য বি পয়েন্টে আমার সাপোর্ট রিঅ্যাকশন কত আসবে। বি পয়েন্টে তো সাপোর্টই নাই, সাপোর্ট রিঅ্যাকশন তো আসার কোনো প্রশ্নই ওঠে না। তো আসে না, ওইটাকে আমরা ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে দেখাইলাম যে দিস ইজ 0। আবার এ পয়েন্টে দেখেন সাপোর্ট আছে। এখন এই এ পয়েন্টটাকে আমরা ভেঙে খুলে ফেললাম, তখন কিন্তু এখানে কিন্তু আর কোনো সাপোর্ট নাই। সাপোর্ট না থাকার কারণে এটা একটা ফ্রি মেম্বার হয়ে গেছে। ফ্রি মেম্বার হয়ে যাওয়ার কারণে এটা ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে যাবে, এবং এখন লোড যে কোনো জায়গায় থাকুক না কেন, এ পয়েন্টের সাপোর্ট রিঅ্যাকশনের মান হবে 1 কিপ ম্যাক্সিমাম। আমি কি বুঝাতে পারছি? না বুঝেন নাই? আপনার নাম কি? স্যার আমাকে বলছেন স্যার? হ্যাঁ, আপনি তো রেসপন্স আমার করেন, নাম আর তো কেউ রেসপন্স করে না। স্যার। হ্যাঁ কি? আচ্ছা, নিশাত স্যার। নিশাদ, নিশাদ, ওকে ওকে। দেন আমি নিশাত যদি চৌধুরী। ওকে, দেন আমি যদি সিম্পলি সাপোর্টেডে চলে আসি, এখন আপনি দেখবেন মজার জিনিস। ওই যে আপনি যেটা বলছিলেন সাপোর্ট রিঅ্যাকশন এট বি, এটা একটা সিম্পলি সাপোর্টেড। এখন বি পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন বাইর করতে গেলে কি করতে হবে? বি পয়েন্টের সাপোর্টকে সরাই ফেলতে হবে, সরাই ওইখানে অ্যাক্টিভ লোড দিয়ে একটা ঠেলা দিতে হবে। তা আপনি যেটা বলছিলেন ওই যে ট্রায়াঙ্গেল, এখানে ট্রায়াঙ্গেল হয়েছে, কেন হয়েছে বলেন? স্যার যেহেতু আমরা জানি যে হিন্জ সাপোর্ট শুধু FY এবং FX এই দুটোর FX ক্ষেত্রে শুধু নিতে রেজিস্ট পারে, করতে পারে, সে কিন্তু মোমেন্ট রোটেশন নিতে এলাও পারে করে। না। হ্যাঁ, মোমেন্ট জি স্যার। নিতে পারে না মানে কি? মোমেন্ট সে এলাও করে, কোনো সমস্যা নাই। হিঞ্জে জি স্যার। মোমেন্ট সে কি করে, মানে ঘূর্ণনটাকে এলাও করে। এলাও করার কারণে এখন যখন আমি ওই অ্যাক্টিভ দিয়ে আমি বি পয়েন্টে ধাক্কাটা দিছি, তখন বি পয়েন্টে এটা উঠে গেছে। আর এটা যেহেতু হিঞ্জ সাপোর্ট, এটা কিন্তু রোটেশনকে এলাও করে, কিন্তু ভার্টিক্যাল মুভমেন্ট এবং হরাইজন্টাল মুভমেন্টকে এলাও করে না। করে না, কারণ তার তো সাপোর্ট মানে ওই দুই দিকে মুভমেন্টের রেস্ট্রিকশন আছে। এই কারণে এটা কি নিচে নামতে পারবে না। নিচে নামতে পারবে পারবে না। তো এ তার জায়গা থেকে যাইতে চাইবে, কারণ হচ্ছে আমি যখন এটা তুলে দিচ্ছি এই মাথাটা নিচের দিকে ফোর্স দিচ্ছে। তো নিচের দিকে ফোর্স দেওয়ার কারণে সে তো এটাকে মানে এটাকে পারমিট করবে না, কারণ হচ্ছে সে এটাকে রেজিস্ট করতে পারে। তো এই কারণে সে তার জায়গা থেকে যাবে, অপর মাথাটা উপরের দিকে উঠে যাবে। তাহলে এখানে অ্যাক্টিভ হইলো, আর এখানে কত? 0। এর মানে কি এটা বলেন তো? এটা হচ্ছে রিঅ্যাকশন এট বি। এটা দিয়ে কি বোঝায়? যখন আমার গাড়ির চাকাটা এ পয়েন্টে থাকবে, তখন বি পয়েন্টের জন্য সাপোর্ট রিঅ্যাকশনের মান কত? 0। আমার গাড়ির চাকাটা যখন বি পয়েন্টে থাকবে, তখন আমার সাপোর্ট রিঅ্যাকশনের মান হবে ম্যাক্সিমাম কত? 1। 1। আমি বুঝাইতে পারিনি? বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা সিম্পলি সাপোর্ট আর ইয়ার জিনিসটা আমরা বুঝাইতে পারলাম। এখন যদি ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে একটু বেড়াচেরা আছে। ইন্টারনাল হিঞ্জ থাকে, আচ্ছা এটা একটু কষ্ট আছে। ইন্টারনাল হিঞ্জ থাকলে আপনাদের চিন্তা করতে হবে, যেমন ধরেন এখানে বলছে ড্র দা আয়েল ফর রিঅ্যাকশন এট এ। আমরা এই অঙ্কটারই প্রত্যেকটা পয়েন্টের রিঅ্যাকশন কত হয় এটা বাইর করার চেষ্টা করবো। যেমন এখানে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। এ পয়েন্টে একটা রোলার, বি পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ। হিঞ্জ মানে হচ্ছে কবজা, জাস্ট লাইক দিস। ঠিক আছে? আমি কাঠের যদি এরকম হয়, দুইটা এরকম এরকম যদি জয়েন্ট থাকে, তাহলে এই জয়েন্টটা দেখা যাবে যে এরকম মুভমেন্টকে অ্যালাউ করে। মানে এরকম এটাকে ব্যান্ড করা যাবে, এরকম এটাকে ব্যান্ড করা যাবে। ঠিক আছে? এই মুভমেন্টটাকে সে কি করে? অ্যালাউ করে একটা নির্দিষ্ট ইয়ে পর্যন্ত।
এটাকে যখন ফেলা দিব তখন একটা নির্দিষ্ট ইয়েতে গিয়ে ওই জায়গায় আটকে যাবে, আটকে গেলে সে আর বেন্ড হবে না। দিস ইজ কল্ড ইন্টারনাল হিঞ্জ। তো অনেক ব্রিজ আছে, ব্রিজ গুলা এরকম থাকে যে স্টেবল পার্ট থাকে। মনে করলাম এখানে দুইটা পিলার আছে, এটা একটা পার্ট, আবার ওইখানে একটা বড় স্প্যান নিচ্ছে তারা, নিয়ে এখানে আরেকটা পিলার দিচ্ছে। তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা হচ্ছে স্টেবল পার্ট। স্টেবল পার্টের উপরে আনস্টেবল পার্টটা রেস্ট করা থাকে। তো গাড়িগুলো ওইটার উপর দিয়ে চলাচল করে, সমস্যা হয় না। এটা স্প্যান বাড়ানোর জন্য অনেক সময় ইন্টারনাল হিঞ্জ প্রোভাইড করা হয়। কারণ এখন দেখা গেল যে পিলার আমার ঘন ঘন দিতে হচ্ছে, এখন কোনো জায়গায় গিয়ে মাঝখানে গিয়ে ঘটনাটা কি হয়, মাঝখানে গিয়ে এখানে জাহাজ টাহাজ এগুলা এটার ভিতর দিয়ে স্প্যানের ভিতর দিয়ে পাস করতে হবে। তো পাস করতে গেলে এই পিলার ঘন ঘন দিলে হচ্ছে না, তখন কিন্তু আপনাকে ইন্টারনাল হিঞ্জ প্রোভাইড করে আপনাকে এটা স্প্যান আপনি বাড়াইতে পারবেন। কারণ জানি আমরা হিঞ্জে মোমেন্ট হচ্ছে 0। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। দেন এখন যদি ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে আমাকে বলছে যে এ বাইট করতে, এ বাইট করতে গেলে কি করতে হবে, আমাকে এ পয়েন্টের সাপোর্টটাকে খুলে ফেলতে হবে এবং এক কিপের একটা লোড দিয়ে বা এক কিপ অথবা কিলোনিউটন বা অথবা যে কোনো কিছুই হোক, এটা দিয়ে আমি কি করতে হবে, এটা ধাক্কা দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন এটা দুইটা পার্ট হয়ে গেল না, এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, ঠিক আছে? দুইটা পার্ট হয়ে গেল হিঞ্জের কারণে। এই যে হিঞ্জ থাকার কারণে হিঞ্জের এই পাশে একটা পার্ট আছে, এই পাশে একটা পার্ট আছে। এখন এক কিপ দিয়ে যখন আমি ধাক্কা দিলাম, এই বাহুটা উপরের দিকে উঠলো, উঠার পরে এই পয়েন্টে গিয়ে সে পাইছে একটা হিঞ্জ। তাহলে এই হিঞ্জ কিন্তু সে যেহেতু এই বাহুটা উপরের দিকে উঠলো, তাহলে এই হিঞ্জ কিন্তু নিচের দিকে নেমে যাওয়ার কথা। মানে হিঞ্জ কিন্তু এই জায়গায় একটা ব্যান্ড হওয়ার কথা। আমি কি বুঝাইতে পারছি? এখানে যখন ধাক্কা দিব তখন এই বাহুটা উপরের দিকে উঠতে হলে এই বাহুটা নিচের দিকে নামতে হবে না? জি স্যার। এরকম না ঘটনাটা? আচ্ছা, কিন্তু এটা নামতে পারবে না। কেন নামতে পারবে না? এই যে পার্টটা, এই পার্টটা স্টেবল, এই পার্টটা স্টেবল। তাহলে যখন হিঞ্জ, তো এটা জয়েন্ট, হিঞ্জ কি একটা জয়েন্ট, মনে করেন যে এই কাঠের এরকম চিন্তা করতেছি জয়েন্ট না, স্টেবল পার্টটা হচ্ছে নিচে, মানে আমি এটার জন্য আঁকতেছি। মনে করেন স্টেবল পার্ট হচ্ছে এটা আর অপর পার্ট হচ্ছে এটা, ঠিক আছে? অপর পার্টটাকে আমি এখানে তুলে দিলাম, বুঝতে পারছেন? অপর পার্টটাকে তুলে দেওয়ার পরে এই পার্টটা এখানে ফোর্স অ্যাপ্লাই করতেছে। এখন ফোর্স অ্যাপ্লাই করলে সেও কিন্তু এইভাবে বেঁকে যাওয়ার কথা ছিল, তাই না? জি স্যার। এখানে যেহেতু স্টেবল পার্ট আছে, এই স্টেবল পার্টের কারণে সে কিন্তু আর বাঁকতে পারতেছে না। এই পয়েন্টে গিয়েই তার ইয়ে শেষ, কারণ সে যে এই যে ফোর্সটা আছে, এই ফোর্সের কারণে তার যে বাঁকার কথা ছিল, এটাকে কিন্তু এই স্টেবল পার্টটা রেজিস্ট করে ফেলতেছে। কারণ এটা হচ্ছে মেইন পার্ট, লোডটা তো এটা না এক্সট্রা, এটা কি এক্সট্রা পার্ট, কারণ এটা আনস্টেবল। প্রত্যেকটা হিঞ্জের ক্ষেত্রে স্টেবল এবং আনস্টেবল পার্ট থাকে। এখানে হিঞ্জ মানে হচ্ছে এরকম একটা ঘটনা। তাহলে এখানে কোনটাকে তুমি নিচে আঁকবা আর কোনটাকে উপরে আঁকবা? এই পাশে দুইটা সাপোর্ট আছে, তাহলে এইটা স্টেবল না, আর ওই পাশে কি আছে, একটা সাপোর্ট আছে। তো এইটা যদি আমি আলাদা করে চিন্তা করি, এটা কি স্টেবল স্ট্রাকচার? এক পাশে একটা সাপোর্ট আর একটা এইভাবে ঝুলা রয়েছে, আবার ফিক্স না, দিস ইজ রোলার। তাহলে এটা কি থাকবে না এটা এভাবে পরে যাবে? পরে যাবে। কিন্তু এইটা এই যে ঘটনাটা এখানে মনে করো যে এগুলা রোলার একটা হিঞ্জ, এখন এইটা যদি আমি এইভাবে রেখে দিই, ওইটাকে যদি ওই পার্টটাকে আলাদা করে দিই, এইটা যদি রাখি, এটা থাকবে না এজ ইট ইজ তার মতো জায়গায়? জি স্যার, এটা স্টেবল হবে। এটা স্টেবল হবে।
ঠিক আছে, তাহলে ওইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে হিঞ্জের এই পাঁচটা স্টেবল নাকি ওই পাঁচটা স্টেবল। তো স্টেবল পার্টটা মুভমেন্টে যাবে না, আনস্টেবল পার্ট যেটা আছে সেটা মুভমেন্টটাকে এলাও করবে। তো এই কারণে অ্যাক্টিভ ফোর্স দেওয়ার কারণে আমার ওই মাথাটা উঠে যাবে। এরপরে এই পয়েন্টে যেহেতু এখানে স্টেবল পার্টে এসে ফোর্স ক্রিয়েট হবে, তাহলে স্টেবল পার্ট এই ফোর্সটাকে নিতে পারবে, তো যার কারণে এখানে আসে জিরো হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন আমি যদি আঁকি ড্র দা আইএল ফর রিঅ্যাকশনের সি পয়েন্টে, এখন সি পয়েন্টে যখন আমি আঁকবো তখন সি পয়েন্টটা কিন্তু আমি সাপোর্টটা তুলে দিচ্ছি, বুঝতে পারছো? সি পয়েন্টটা কিন্তু আমি সাপোর্টটা কি করতেছি, তুলে দিচ্ছি। তাহলে এই হিঞ্জের এই পাশে কিন্তু কি আছে, একটা সাপোর্ট, এবং ওই পাশেও আছে কি, একটা সাপোর্ট। এখন এইখানে কিন্তু স্টেবল পার্ট নাই যখন আমি সি পয়েন্টের সাপোর্টটা তুলে দিলাম। আমি বুঝাইতে পারিনি। স্যার আবার একটু বললে ভালো হয়। আমি তো বলছে যে সাপোর্ট রিঅ্যাকশন এট সি এখন বাইর করতে বলছি, ওই সেম অঙ্ক, জাস্ট বলছে সাপোর্ট রিঅ্যাকশন এট সি বাইর করতে। সি বাইর করতে মানে কি, সি পয়েন্টের সাপোর্টটাকে আমি খুলে ফেলবো এবং ওইখানে একটা অ্যাক্টিভ লোড অ্যাপ্লাই করবো আপওয়ার্ড, ঠিক আছে? তাহলে জি স্যার। আমি যখন সাপোর্টটা তুলে ফেললাম, তাহলে এখানে লোড অ্যাপ্লাই করলাম, তাহলে হিঞ্জের এই পাশটা কি আগে স্টেবল ছিল না? দুইটা দুইটা জি স্যার। সাপোর্ট ছিল, স্টেবল ছিল। এখন কি আসছে স্টেবল? জি না স্যার। আর এই পার্টটাও কি স্টেবল না। তো যার কারণে যখন আমি এটাকে আমি যদি চিন্তা করি যে অ্যাক্টিভ লোড দিয়ে যখন উপরের দিকে ধাক্কা দিব, এই ধাক্কা খেয়া এই পাশে তো মানে সে হিঞ্জের কারণে এখানে সে জায়গা থাকবে, ওই পাশে ধাক্কা খেয়ে এখানে যে ইন্টারনাল হিঞ্জ আছে, ইন্টারনাল হিঞ্জটা উপরের দিকে উঠে যাবে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, তাই না? মানে জি জিনিসটা স্যার। আমি মেম্বারটাকে আমি এইভাবে চিন্তা করি, আলাদাভাবে চিন্তা করি। হ্যাঁ, এটা ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে এই মেম্বারটা এখানে যদি অ্যাক্টিভ একটা লোড দিয়ে ধাক্কা দেই, তাহলে এই মেম্বারটা কি এইভাবে হিঞ্জ সহ উপরে উঠে যাবে না? জি স্যার। আচ্ছা, একটা নির্দিষ্ট উঠার পরে ওই যে হিঞ্জ বা কবজাটা লেগে যাবে, লেগে গেলে আর সে উপরে উঠতে পারবে না, পারবে? না আমি স্যার। বলছিলাম যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, নির্দিষ্ট ভাগ পর্যন্ত। কারণ তোমার পা, আমাদের পায়ের যে বল জয়েন্টটা অনেকটা হিঞ্জের মতো, এটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বাঁকানো যায়, উল্টাভাবে বাঁকানো যায়। না স্যার। পার যে বল জয়েন্টটা, এটা তো একটা দিকে আমরা বাঁকাইতে পারি। এখন আমি যদি এটা উল্টা করে পাকাতে চাই, তাহলে আমার পা ভেঙে যাবে না? জি স্যার। ঠিক আছে, তো সেম ঘটনাটা এইটা, যে এটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এটাকে অ্যালাউ করবে, করার পরে এই যে হিঞ্জের সাথে আবার এই মেম্বারটা কানেক্টেড, আবার এই পয়েন্টটা কি করতে চাইবে, সে জায়গা থাকতে চাইবে, আর এই মেম্বারটা উপরে উঠে যাবে। তাহলে আমি যখন ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে এই মেম্বারটা এরকম উঠলো, এখানে হিঞ্জ পাইলো, হিঞ্জ পাওয়ার পরেই সে পাথ চেঞ্জ করবে। সবসময় খেয়াল রাখতে হবে হিঞ্জে কিন্তু পাথ চেঞ্জ হয়, মানে একটা স্লোপ এদিকে যাচ্ছে, তাহলে এটা এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এইখানে এদিকে না গিয়ে প্রত্যেকটা সময় হিঞ্জে গিয়ে সেটা পাথ চেঞ্জ করে, স্লোপ চেঞ্জ করে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে দিস ইজ ওয়ান কিপ। এখন এই পয়েন্টে আমার ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন আসছে, তাই না? এই পয়েন্টে অবস্থানের কারণে ওয়ান কিপ যখন এই পয়েন্টে অবস্থান করতেছিল, তখন সি পয়েন্টে ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন আসছে। এটাই তো, এটার অর্থ তো এটাই, যে এই ওয়ান কিপ যখন এই পয়েন্টে ছিল, বি পয়েন্টে ছিল, তখন সি পয়েন্টে আমার সবচেয়ে ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন আসছে। তো এখন কথা হলো গিয়ে যে এটা কেমনে বাইর করবো, এটা তো আমি পাইলাম ওয়ান কিপ, এটা তো সি পয়েন্টে আমি ধাক্কা দিচ্ছি ওয়ান কিপ দিয়ে, তাহলে এটা ওয়ান কিপ। তাহলে এটা কিভাবে পাবো? এটা হচ্ছে যে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এই মানগুলো যদি আমি জানি, 2 মিটার 2 মিটার 3 মিটার, তাহলে 3 মিটারের জন্য 1, তাহলে 5 মিটারের জন্য কত, এটা বাইর করতে পারবো না সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে? জি স্যার। সহজ তো, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বাইর করে দেবো। এখন আসে হচ্ছে ওই সেম টাইপ রিঅ্যাকশন এট ডি। এখন আমার কি করতে হবে, ডি পয়েন্টটাতে খুলে দিতে হবে, ডি পয়েন্টটাতে কি করতে হবে, খুলে দিতে হবে, অ্যাক্টিভ একটা লোড দিয়ে ধাক্কা দিতে হবে।
এখনো কিন্তু ঘটনাটা সেম ঘটনা, এটাও আনস্টেবল, এটাও আনস্টেবল, এই কারণে দুই পার্টি মুভ করবে না, বুঝলেন না? এখানে তো সাপোর্ট কি একটাই, বুঝছি স্যার। এখানেও সাপোর্ট একটাই, তাহলে এটাও আনস্টেবল ওইটাও আনস্টেবল, দুইটাই মুভ করে। আচ্ছা, তাহলে এই দিক দিয়ে যখন আমি ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে এই মেম্বারটা এরকম হয়ে যাবে, হয়ে গিয়ে পাইলো এখানে হিঞ্জ, তাহলে হিঞ্জে গিয়ে আমি বলছিলাম স্লোপ চেঞ্জ হয়, তাই না? এটা ছিল এই ডিরেকশনে যাওয়ার কথা ছিল, এদিকে স্লোপ চেঞ্জ হয়, তাহলে চেঞ্জ হয়ে সেই দিকে চলে আসবে। তাহলে তার ডায়াগ্রামটা এরকম হয় না? জি স্যার। তাহলে এটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে এখানে যদি আমি জানি এটা লেন্থ, আর এটা যদি লেন্থ জানি, তাহলে মনে করি 2 এর জন্য অ্যাক্টিভ 1/2, 1 কিপ বাই 2 মিটার, আর এটা যদি জানি 2 মিটার, তাহলে 2 মিটারের জন্য এখানে কত, ঠিক আছে? এটা ইয়ে করে ঐকিক নিয়ম করে বের করে দেবেন x ডিভাইডেড বাই 2 মিটার, ওখানে করে x এর মানটা বের করে যাবে, তাহলে ওই পয়েন্টে আমার মান কত সেটা আমার বের হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। নাও প্রবলেম 3, এটা খুবই ইজি প্রবলেম, এটা আপনি পারবেন, আর বাদ বাকিরা ঘুমাক। আচ্ছা, এখানে ড্র ইনফ্লুয়েন্স লাইন ফর রিঅ্যাকশন এট এ এন্ড বি, এ পয়েন্টের জন্য বলছে, বি পয়েন্টের জন্য বলছে, তাহলে এ পয়েন্টের জন্য কি করতে হবে? অ্যাক্টিভ লোড দিয়ে এ পয়েন্টে একটা ধাক্কা দিতে হবে। আচ্ছা, ধাক্কা দিতে গেলে এখানে হিঞ্জ আছে, তাই না? জি স্যার। তাহলে হিঞ্জ থাকলে এই পাশটা স্টেবল না এই পাশটা স্টেবল, এটা ইয়ে করতে হবে। এই পাশে কিন্তু ফিক্স সাপোর্ট, আমরা জানি ফিক্স সাপোর্ট স্টেবল, স্টেবল না? জি স্যার। ফিক্স সাপোর্টে ক্যান্টিলিভার স্টেবল, তাহলে এটা তো নড়বে না, এটা কি নড়বে? নড়বে না। না জাস্ট স্যার, খালি অ্যাক্টিভ লোড দিয়ে যখন আমি এটাকে ধাক্কা দিব, এই পার্টটা উপরে উঠে একটা যাবে, ট্রায়াঙ্গেল হবে। এখানে এসে, হ্যাঁ, এটা যে হবে। ওকে, দেন আমি জি যদি স্যার। বলছে বি পয়েন্টে, তাহলে বি পয়েন্টে আমি এখানে ফিক্স সাপোর্ট আছে, এই ফিক্স সাপোর্টটাকে খুলে ফেলবো। এখন কিন্তু হিঞ্জের এই পাশটাও আনস্টেবল, এই পাশটা আনস্টেবল, তাহলে দুইটা পার্টি মুভ করবে। যখন আমি বি পয়েন্টের জন্য আঁকতেছি রিঅ্যাকশনের বি আর বি, তাহলে ফিক্স সাপোর্ট তুলে ফেলবো, তুলে এখানে অ্যাক্টিভ লোড দিয়ে ধাক্কা দিব, তাই না? জি স্যার। জি স্যার। অ্যাক্টিভ লোড দিয়ে আমি এখানে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে এখানে যেহেতু আর কোনো মেম্বার নাই, ঠিক আছে, এই হিঞ্জও কিন্তু ওই ধাক্কার সাথে সাথে, যেহেতু এখানে সাপোর্ট নাই, আমরা কিন্তু দেখতেছি সাপোর্ট, কিন্তু আসলে সাপোর্ট নাই, তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুতে তো কোনো সাপোর্ট নাই, এটা তো ফুল আনস্টেবল। ফুল আনস্টেবল থাকার কারণে না, এটা তো এরকম হয়ে গেছে, তাই না? হিঞ্জের এই পাশটা এখানে কোনো সাপোর্ট টাপোর্ট কিছু আছে নাই, তাহলে এই মাথা নাই ধাক্কা স্যার। দিলে, এই মাথা ধাক্কা দিলে তো ওই মাথা উঠে যাবে, উঠে যাবে, জি যাবে না? স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমি আলাদাভাবে যদি চিন্তা করি, এই যে এইটা, এখন এই দিক থেকে যদি ধাক্কা দেই, তাহলে এটা যখন উঠলো ওইটা উঠে যাবে, তাহলে এইটা একটা স্ট্রেট লাইন হবে। ওঠার পরে এইখানে আসার পরে হিঞ্জ কি করবে? এইদিকে সাপোর্ট আছে, এই সাপোর্টটা কি করবে? এইটাকে পারমিট করবে না এই পয়েন্টটাকে উপরে ওঠার জন্য, সে এটাকে স্লোপ করে না। আমি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে রিঅ্যাকশন জি স্যার। রিঅ্যাকশন এট এ এন্ড রিঅ্যাকশন এট বি, এটা কিন্তু আমরা বের করা দেখলাম। তাহলে এটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে এটা কত অ্যাক্টিভ, যেহেতু এটা স্ট্রেট লাইন, এটা এক হইলে এটাও এক। তো এইভাবে করে আমরা কিন্তু দেখলাম যে দুই ধরনের স্ট্রাকচার হইতে পারে, একটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড এবং ক্যান্টিলিভারের মধ্যে ইনফ্লুয়েন্স লাইন, আর আরেকটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ। তো ইন্টারনাল হিঞ্জ থাকলে একটু ভেজাল আছে, কারণ আমরা বুঝলাম যে অনেক কিছু বোঝার ব্যাপার আছে, কোনটা স্টেবল কোনটা আনস্টেবল। ইন্টারনাল হিঞ্জের দুই পাশটা দেখতে হবে, কোন পার্টটা স্টেবল কোন পার্টটা আনস্টেবল, এটাকে আইডেন্টিফাই করতে হবে, দেন ইয়ে করতে হবে। তো এটা অনুযায়ী এখানে কতগুলো এক্সারসাইজ দেওয়া আছে, ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে যে রিঅ্যাকশন কোন কোন জায়গায় বের করতে হবে। যেমন আমরা একটা করি, একটা এক্সারসাইজ আমরা করি, বা একটা আপনারা প্রশ্ন বলেন। ছিল হ্যাঁ হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল হ্যাঁ, বলেন। স্যার, শেয়ার মুভমেন্ট ডায়াগ্রাম আর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো ওই যে বললাম যে শেয়ার মোমেন্টের যে ডায়াগ্রাম,
মানে স্যার এটা তো স্যার ফিক্সড লোডের জন্য, আর এটা হচ্ছে স্যার মুভিং লোডের জন্য। হ্যাঁ, স্যার ডায়াগ্রামটা কিভাবে চেঞ্জ হয় স্যার ওইটা বুঝি নাই। শেয়ার শেয়ার আর মুভমেন্ট দেখেন, যে মনে করেন যে এখানে লোড দেওয়া আছে, এই পাশে আমার ফিক্স সাপোর্ট আছে, এই হিন সাপোর্ট আছে। এখন যদি এটা মোমেন্ট ডায়াগ্রামটা আমি ড্র করি, আমি মনে করলাম মোমেন্ট ডায়াগ্রামটা এরকম ভাবে ড্র হচ্ছে। তাহলে এটা বি এ পয়েন্ট, এটা বি পয়েন্ট ধরলাম মাঝখান, আর এটা ধরলাম সি পয়েন্ট। ওকে, তাহলে এ পয়েন্টে ডিরেক্ট মান পাই যাচ্ছি। এ পয়েন্টে মোমেন্টের মান কত? 0। বি পয়েন্টে মোমেন্টের মান কত? WL²/8, যেহেতু এটা সিম্পল সাপোর্ট। সি পয়েন্টে মান কত? 0। তো এইভাবে আমি কিন্তু ফিক্স মান পাই যাচ্ছি, এবং যে পয়েন্টে যে ডায়াগ্রাম দেখাচ্ছে ওই পয়েন্টেরই মানটা বলতেছে। যেমন এইখানে এটা এ পয়েন্টে দেখাচ্ছে, এই কারণে এ পয়েন্টের মোমেন্টের মান, মোমেন্ট এট এ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বি পয়েন্টে দেখাচ্ছে, বি পয়েন্টের মোমেন্টের মান, মোমেন্ট এট বি ইকুয়াল টু WL²/8। এটা মোমেন্ট এট সি পয়েন্টে দেখাচ্ছে, এখানে সি পয়েন্টের মোমেন্ট এট সি ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, এখন এই ঘটনাটাই যদি ইনফ্লুয়েন্স লাইনে হয়, ইনফ্লুয়েন্স লাইন কিন্তু যেমন হচ্ছে এটা হচ্ছে আমি হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন ইনফ্লুয়েন্স লাইনটা কি? যেমন ধরেন এটা ইনফ্লুয়েন্স লাইন, এখন এটা হচ্ছে মনে করলাম আমরা সি পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইন আর সি, ঠিক আছে? এটা শুধুমাত্র কিন্তু এখানে ডায়াগ্রাম দেখে এটা যে সি এর রিঅ্যাকশন, এটা রিঅ্যাকশনের বি, এটা রিঅ্যাকশনের এ, এরকম না কিন্তু। এটা রিঅ্যাকশনের এ, রিঅ্যাকশনের বি, রিঅ্যাকশনের সি, রিঅ্যাকশনের ডি, এরকম না কিন্তু। এটা সবগুলা মানই হচ্ছে রিঅ্যাকশনের সি, সবগুলা মানই হচ্ছে রিঅ্যাকশনের সি। এবং অ্যাক্টিভ লোডটা যখন এই পয়েন্টে থাকে তখন আরসির মান কত? অ্যাক্টিভ লোডটা যখন এই পয়েন্টে থাকে তখন আরসির মান কত? এই ডায়াগ্রাম থেকে কি বুঝবো? 0। জি স্যার। অ্যাক্টিভ লোডটা যখন এই পয়েন্টে থাকে, বি পয়েন্টে, তখন আরসির মান কত? এটা ধরলাম 2, তাহলে আরসির মান পাবো হচ্ছে 2। যখন অ্যাক্টিভ লোডটা সি পয়েন্টে থাকে তখন আরসির মান কত? আরসির মান হচ্ছে 1। আবার অ্যাক্টিভ লোডটা যখন ডি পয়েন্টে থাকে তখন আরসির মান কত? আরসির মান হচ্ছে 0। তাহলে আরসির আমি 4টা মান পাইলাম অ্যাক্টিভ লোডের বিভিন্ন বিভিন্ন পজিশনের কারণে। তাহলে আরসির কয়টা মান পাইলাম? 4টা, 0, 2, 1, 0। তাহলে এটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 2। তাহলে রিঅ্যাকশন এট সি ইকুয়াল টু 2। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আজকে এতটুকু পর্যন্তই। স্যার একটা এক্সাম্পল হ্যাঁ, ওখানে যেগুলো দিয়েছেন এখানে এক্সাম্পল, হ্যাঁ, একটা এক্সাম্পল আমরা দেখি তাহলে। যেমন এটা একটা হিন সাপোর্ট দেওয়া আছে, এটা একটা রোলার সাপোর্ট দেওয়া আছে, ঠিক আছে? বলছে রিঅ্যাকশন এ এন্ড বি বাই করতে। আমি এ বাই করতেছি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমি বাই করতেছি আইএল ডায়াগ্রাম ফর আর এ, লিখে দিতে হবে, কিন্তু ডান দিকে লিখে দিতে হবে আইএল ডায়াগ্রাম ফর আর এ। আচ্ছা, তাহলে আর এর ঘটনাটা কি হবে? ঘটনাটা হবে হচ্ছে এখানে অ্যাক্টিভ একটা লোড দিব, এখানে একটা রোলার সাপোর্ট আছে, আর এই পাশটা ফ্রি। আচ্ছা, তাহলে অ্যাক্টিভ লোড দিয়ে যদি এখানে ধাক্কা দিই, অ্যাক্টিভ লোড দিয়ে এখানে যদি ধাক্কা দিই, তাহলে ঘটনাটা কি হবে আপনারা বলেন? ট্রায়াঙ্গেল হবে। ট্রায়াঙ্গেল কোন জায়গা থেকে কোন জায়গা?
স্যার ওই এই অ্যাপ মেম্বারটাকে আপনি পয়েন্ট চিন্তা করেন ফার্স্টে উপরে উঠবে তারপরে নিচে নামবে। সাপোর্টে গিয়ে জিরো হয়ে যাবে। হ্যাঁ, এই যে উপরে উঠবে এখানে হবে, জি ঠিক স্যার। আছে না? এটা এই ঘটনাটা হবে, এই যে এটা এখানে হবে, ঠিক আছে? কারণ অ্যাক্টিভ যখন দিলাম এটা একটা আনস্টেবল জিনিস। এটা হয়ে গেছে এরকম, খালি মাঝখানে রোলার মানে হচ্ছে ওই যে আমরা ইনফ্লুয়েন্স টাইম বোঝার জন্য আপনার লোড এখানে যদি দেন, মনে করেন এটা ওই যে দুই পাশে বাচ্চারা খেলে না, এই পাশে একজন বসে এই পাশে একজন বসে, ঠিক আছে না? এখন আপনার লোড যদি এখানে অ্যাপ্লাই করেন তাহলে এটা কিভাবে হয়? মুভমেন্টটা এরকম হয় না, এটা নিচে নামা যায়, ওইটা কি হয়ে যায় উপরে উঠে যায়। তো এখানে ঘটনাটা তো সিমিলার হচ্ছে, যে এখানে ইন সাপোর্ট, এখানে রোলার সাপোর্ট, আমি এখানে খুলে দিচ্ছি, তাহলে এই ঘটনাটা এরকম হয়ে গেছে। তাহলে এখানে অ্যাক্টিভ উঠবে, তারপরে এই পয়েন্টে আসবে, আইসা সে নিচের দিকে নেমে যাবে, নেমে এখানে আসবে। আমি কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে, তার বি করেন, বাসায় প্র্যাকটিস করেন, মাথা কাটান, ঠিক আছে? ওকে, ধন্যবাদ আপনাদের।